You can do it. Come on, run, come on. Yes, yes. Come fast, come on. Yes. আমি জিতেছি, আমি ফার্স্ট হয়েছি। আরে হবে গেছি ভাই। চল অন্য কোনো খেলা খেলি। চল ফুটবল খেলি। না यार। বসে কোনো খেলা খেলি। অন্তাক্ষরী? না। কি এটা? কি এটা রে? ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো। আচ্ছা ভালো আইডিয়া না? হ্যাঁ হ্যাঁ ভালো। একদম। লেটস চল। প্লে। রেডি গাইস? রেডি। মানিক ভেজেছিস ভাই। বল মানিক, ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। বল কি করতে হবে? পাক্কা পাল্টাবি না তো? আরে না রে ভাই, বল। যা গিয়ে আমাদের সবার জন্য কচি কচি ডাব নিয়ে আয়, তাও নিজের টাকা দিয়ে। ওর আজ হয়ে গেছে। তোকেও দেখে নেবো আমি, তোর সময় আসতে দেখবার 5 স্টার হোটেলে পার্টি নেবো একটা। যা যা ভাই যা। বলছি যা যা। রোহন, ইয়ো। রোহন বল আমার ভাই, সত্যি বলবি নাকি কাজ করে দেখাবি? সত্যি বলবো, আবার তোর সামনে? দেখিস আমি করে দেখাবো। চল ঠিক আছে, যা ওই সমুদ্রের দিকে যা, গিয়ে ডুব মার, তাও 5 মিনিট ধরে। দেখ তুই তো জানিস আমি সাঁতার কাটতে জানি না। তো আমি তোকে কখন বললাম সাঁতার কাটার জন্য? আমি তো বললাম ডুব দিতে তোকে। 5 মিনিট কি করে থাকবে ও? বি ফেয়ার। চল ঠিক আছে, তোর জন্য 2 মিনিট, এইটুকু তো করতে পারবি ভিতুরাম? দেখ ভাবিস না আমি ভীতু। আমি তো তোকে বলছি তুই জাগৃতি চুড়িটা পরে নে। দেখ চুপ করে যা, নয়তো কি করবি? হ্যাঁ? কি করবি তুই? আমি করিস না। চল, গিয়ে মেরে দেবো তোকে। কি করছিস? আমি করিস না এরকম। আরে, দাঁড়া, আমি কি করবি তুমি? আরে রোহন, আরে, দাঁড়া, আমি- ওর মধ্যে কিছু আছে। কই দেখা তো। এটা দাঁড়া, খুলে দেখি এটা। আরে দাঁড়া, এই ক্লিপ নে, এটা দিয়ে বের কর। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি লেখা আছে এটা? আমার দাদা আমাকে গুলি করে দিয়েছে আর আমি মরে যাচ্ছি। এর শাস্তি ওর পাওয়া উচিত, কারণ ও আমার বিশ্বাস ভেঙেছে। আমি ওর সাথে দেখা করার জন্য এত দূর, নিজের শহর যা স্যার, যা। বটলটা পেলাম। এই বোতলে ছিল এই চিঠিটা? হ্যাঁ স্যার। আর তুমি এটা ভেঙে দিয়েছো? স্যার আসলে চিঠি পড়তে পড়তে হাত ফসকে পড়ে গেল, সরি স্যার। খুন তো হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, এটাই আমরা বুঝতে পারছি না। কিন্তু স্যার কার? শুধু একটা চিঠি আর এই ভাঙা বোতল থেকে কি করে জানা যাবে? স্যার শুধু এটুকুই লেখা আছে ওর দাদা ওকে মেরেছে। ওর দাদা কে, কোথায় আছে ওর দাদা, এসব কিছুই লেখা নেই। আর লিখতে লিখতেও আটকে গেছে, তার মানে হতে পারে ওর দম বন্ধ হয়ে গেছে। না 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 না, পূর্বে শ্বাস আটকায়নি। না হলেও চিঠিটা বোতলে ঢুকিয়ে সমুদ্রে কিভাবে ফেলবে? নিশ্চয়ই অন্য কিছু হয়েছে, কিছু হঠাৎ করে। হয়তো খুনি ফেরত এসেছিল আর তাড়াতাড়ি করে চিঠিটা ইনকমপ্লিট রাখলো, বোতলে ঢোকালো আর সমুদ্রে ফেলে দিল। কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত যে এই বোতল, ওই লোকটা, হ্যাঁ এই বোতলটা সমুদ্রের মাঝখানেই ছুঁড়ে ফেলা হয়েছিল, হয় কোনো নৌকো থেকে, না হলে জাহাজ থেকে। এই লোকটা কোথায় থাকতো সেটা লিখেছে না? আমি ওর সাথে দেখা করার জন্য আমার নিজের শহর যা থেকে এসেছি। যা দিয়ে কি হতে পারে? জে এ, জামশেদপুর, স্যার জবলপুর, জম্বু, জয়পুর। যা দিয়ে জাপান। ফ্রেডি, এই কেসটার শেষ পর্যন্ত যেতেই হবে। হ্যাঁ স্যার, কিন্তু কিভাবে? না খুনিকে জানি, না ভিকটিমকে চিনি। আমাদের কাছে তো কোনো লাশও নেই। এমনকি আমরা তো এটাও জানি না যে বোতলটা কত বছর আগে ফেলা হয়েছে। আমি মানছি রজত যে মামলাটা মুশকিল, কিন্তু একটু ভাবো, যেই লোকটি মরতে মরতে ন্যায়ের জন্য এত চেষ্টা করলো, দেরি হলেও ন্যায় তো ওকে পেতেই হবে।
এত বিজি যে মাথা তোলার সময়ই নেই। আর কি, আমাকে 24 ঘন্টা ব্যস্ত রাখা তো তোমার প্রথম কাজ, এটা তো মানতে হবে। তুমি তোমার কর্তব্যটা খুব দায়িত্ব নিয়ে পালন করছো। আমার প্রশংসা করছো নাকি? প্রশংসা বস, 100% প্রশংসা। তাহলে বলো, কি জানতে পেরেছো? এবারে বেশি কিছু জানতে পারেনি বস। অস্ত্র প্রয়োগ করলে তো সালুকে? আরে বস, আসলে কি, এই বোতলটাকে আমি খুব ভালো করে চেক করে আরো কিছু জানবার চেষ্টা করছিলাম বস, কিন্তু সালুকে আমাদের কাছে এই বোতল আর ওই চিঠি, মাত্র এই দুটোই সূত্র আছে। আর এটা জানি না যে খুন 1 বছর আগে হয়েছে না 10 বছর আগে। আর এই জন্য কান্নাকাটি নয়। 1 মিনিট, কাঁদছি না। 1 মিনিট দাঁড়িয়ে যাও। এই দেখো। স্যার এটা তো নুনের মতো মনে হচ্ছে। স্যার জানা যেতে পারে এতে কি ছিল? এই বোতলটা একটা মদের বোতল ছিল। ওই চিঠিটা এই বোতলের মধ্যে ঢোকানোর আগে এই বোতলটাকে খালি করা হয়েছিল। মদের বোতল? হ্যাঁ রজত, অ্যালকোহল ট্রেসেস একদম পজিটিভ। আচ্ছা সালুকে, এটা তুমি বলতে পারবে যে এই বোতলে কত পুরনো মদ রাখা ছিল? এর থেকে আমরা আন্দাজ করতাম যে আসলে গল্পটা কি। না বস, এটা জানা যাবে না। আবার কাঁদতে শুরু করলে তুমি? আরে কান্নার ব্যাপার নয় বস। তাহলে আসলে এই বোতলে যতটা মদ ছিল সে তো উবে গেছে, আর সমুদ্রের লবণাক্ত জলে ভাসতে ভাসতে এর সব রকমের কেমিক্যাল কম্বিনেশন একদম পাল্টে গেছে। যদি এই বোতলের ব্যাপারে আমরা আরো জানতে চাই, যেমন এটা কোথায় বানানো হয়েছিল, এর ডিজাইনটা কি, তাহলে আমাদের ভাঙা টুকরোগুলোকে জোড়া লাগাতে হবে। হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আচ্ছা সালুকে, এই বোতলটার ভেতরে যে চিঠিটা ছিল যেটাতে রক্ত লেগে আছে, ওই রক্তের ডিএনএ টেস্ট করেছিল তো? হ্যাঁ স্যার। তাহলে কি জানা গেছে? এই রক্তটা কোনো পুরুষ মানুষের, যার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হবে। কিন্তু স্যার, এটা ছাড়া আমরা আর বিশেষ কোনো তথ্য পাইনি যেটাতে এই মানুষটাকে চিনতে পারা যায়। আচ্ছা, আর কিছু না? না, কারণ রক্তটা একদম শুকিয়ে গেছে, তাই এটা জানা খুব কষ্টকর যে কত বছর আগে কাগজটায় লেগেছিল। কিন্তু এই কাগজটা, এর থেকে তো কিছু জানা যাবে। হ্যাঁ, এটা কোনো সাধারণ কাগজ নয়। আমি এই কাগজটা একটা ছোট টুকরো নিয়ে তাতে কেমিক্যালের টেস্ট করেছি। এই দেখুন স্যার, এখানে সবুজ রঙের দাগ দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। এটা ক্লোরোফিলের দাগ, যেটা সবুজ পাতায় পাওয়া যায়, প্লান্ট সেলুলোজ। স্যার, এই কাগজটা কোনো মেশিনে বানানো কাগজ নয়, ইনফ্যাক্ট হ্যান্ডমেড পেপার, যেটা শুকনো ফুল আর পাতা থেকে বানানো। আরও একটা ব্যাপার স্যার, এই পেপারটাতে এখানটায় আমি কিছু এমবস করা দেখতে পাচ্ছি। এই লোগোটা নিশ্চয়ই কোনো কোম্পানির লোগো, হয়তো কোনো শিপিং কোম্পানির। স্যার এই লোগো কোনো কোম্পানি রেজিস্টার করায়নি। স্যার এই লোগোটার অর্ধেক আছে, অর্ধেক নেই। আমরা পেইন্ট করে এটাকে পুরোও তো করতে পারি স্যার। হ্যাঁ, এটাও তো জানতে হবে আমাদের রজত, যে অর্ধেক অংশে কি আছে বা কি ছিল। একটা কাজ করি, নিখিল স্যার। একটা আয়না নিয়ে এসো তাড়াতাড়ি। এই দেখো স্যার, রিফ্লেকশনে তো পুরো দেখা যাচ্ছে বি লেটার, ক্যাপিটাল বি। এর মানে হলো এই পেপারটা বিশেষ কারোর জন্য তৈরি হয়েছিল, এই হ্যান্ডমেড পেপার। যার জন্য এই পেপারটা তৈরি হয়েছিল তার নাম হয়তো বি দিয়ে শুরু হবে। কিন্তু স্যার, এই বি অক্ষরটার থেকে কি বুঝতে পারবো যার মৃত্যু হয়েছে তার কি নাম? সচিন, যদি আমরা জানতে পারি এই পেপারটা তৈরি করতে কোন কোন ফুলের পাতা এখানে ব্যবহার হয়েছে, তাহলে ওই লোকটাকে আমরা খুঁজে বের করতে পারবো। স্যার, ফুল পাতা সম্পর্কে তো একজন বটনিস্টই বলতে পারবে। বটনিস্ট? মিস্টার অভিজিৎ, আপনার এই ফরেন্সিক রিপোর্ট 100% কারেক্ট।
এই পেপার বনস্পতির আলাদা আলাদা জিনিস দিয়ে তৈরি হয়েছে, যেমন ফুল, পাতা, ঘাস আর গাছের ডাল শুকিয়ে বানানো হয়েছে। স্যার এটা তো খুব কমপ্লিকেটেড রেসিপি। কোন জিনিসটার কতটা ভাগ আছে এটা কি করে জানতে পারবো? আপনারা যদি চান তো এই পেপারের সমস্ত ভাগ, সমস্ত কম্পোনেন্ট আমি আলাদা আলাদা করে দেখাতে পারি। আমার তো প্রথম জানা দরকার আপনারা আসলে কি জানতে চান। আমি তো শুধু এটাই জানতে চাই সরকারবাবু, যে লোকটি এই নোটটা লিখেছে সে কে ছিল এবং কোথায় থাকতো। সেটা আমি কি করে বলবো? ঠিক আছে, তাহলে আপনি এটুকু বলে দিন যে যে ফুল আর পাতা দিয়ে বানিয়েছে সেটা কোথায় পাওয়া যায়। স্যার এর জন্য আমার একটু সময় দরকার। আমাকে কিছু টেস্ট করতে হবে, আর টেস্টের পরে হয়তো এই নোটটা খারাপ হয়ে যেতে পারে। না, আপনি সেটা চিন্তা করবেন না, কারণ ফরেনসিক ইনভেস্টিগেশন হয়ে গেছে। পেপারের ভেতরে শুকনো পাতা? এই রকম একটা স্পেসিমেন আমার কাছেও আছে। এই দেখুন। স্যার এই দুটো পাতা তো একরকম দেখতে। এইটা কি করে জানা যাবে যেটা কোন গাছের? এটা দেবদারু গাছের পাতা। দেবদারু? এই দেবদারু তো সমতলে পাওয়া যায় না, পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, মানে হিল স্টেশনে। হ্যাঁ স্যার, 18 থেকে 3000 মিটার ওপরে এই দেবদারুর ঘন জঙ্গল দেখা যায়। স্যার তাহলে ভিকটিমও পাহাড়ি এলাকায় থাকতো? হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের হতে পারে। ভিকটিম বি লিখেছিল যে সে এমন একটা জায়গায় থাকতো যার নাম যে এ দিয়ে শুরু হয়। সরকারবাবু, আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তুমি সার্চ করো কোনো জায়গা এমন কি আছে যেটা যে এ দিয়ে শুরু হয়। স্যার উত্তরাখণ্ডে তো এরকম কোনো জায়গা নেই। হিমাচল প্রদেশ দেখো। স্যার এই দেখুন জন্তবাড়ি। আর এরকম কোনো জায়গা নেই যেটা জে এ দিয়ে শুরু হয়। গুড, চলো কমসে কম এটা তো জানা গেল যে ভিকটিম বি হিমাচল প্রদেশের লোক, হয়তো জানতেওয়ারির। কার খুন হয়েছে স্যার? আমাদের জানতে পারি কেউ নাকি? হ্যাঁ, আমরা শুনেছিলাম যে ওই লোকটি জানতেওয়ারিরই লোক ছিল। কিন্তু সাহেব, এত বছরে আমাদের এই এলাকায় এরকম তো কিছু দেখতে পারিনি। হয়তো ওই লোকটি আগে এখানে থাকতো, পরে অন্য কোথাও চলে গিয়েছিল। আচ্ছা সাহেব, কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি বলুন? এই কাগজটা দেখে। এই কাগজটা? এই কাগজটা দেখে আপনাদেরকে কি বলতে পারি বলুন? দেখো, আমরা এটার অনুসন্ধান করছি যে এখানে এমন কোনো জায়গা আছে যেখানে হ্যান্ডমেড পেপার বানানো হয়। না স্যার, এরকম তো কোনো মিল নেই এখানে। আচ্ছা, ফুল আর দেবদারু গাছের পাতা শুকিয়ে কাগজ তৈরি হতো না? ওগুলো এখানে কোথাও বানানো হয়? মানে এমন কোনো লোক যে ওগুলো বানায়? এখন নেই, কিন্তু আগে ছিল। আগে ছিল? হ্যাঁ স্যার, কিছু বছর আগে দেবদারু গাছ কাটার জন্য সরকারি নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ওর আগে দেবদারু গাছের পাতা দিয়ে এরকম কাগজ একটা ওয়ার্কশপে তৈরি হতো। কে চালাতো এই ওয়ার্কশপ? মুঙ্গেরি লাল, ম্যাল রোড দিয়ে নিচে গিয়ে বাঁ দিকে, কিন্তু এখনো ওখানে একটা প্রিন্টিং প্রেস চালাচ্ছে। মুঙ্গেরি লাল। এই পেপারটা দেখুন, এটা কি আপনারই ফ্যাক্টরিতে বানানো হয়েছে? হ্যাঁ, এই কাগজটা আমিই বানিয়েছি। আসলে পুরো রাইটিং প্যাডটাই আমি বানিয়েছি। কার জন্য বানিয়েছিলেন এটা? এক জমিদার বাবুর জন্য। কুমার বাবু, উনি অর্ডার দিয়েছিলেন। আসলে উনি আমাকে বলেছিলেন যে পরিবারের সমস্ত সদস্যের জন্য লেটার প্যাড বানাতে হবে, আর প্রত্যেকের নামের প্রথম অক্ষর
এই লেটার প্যাডে ছাপানো থাকবে। আচ্ছা, ওনার পরিবারে এমন কে আছে যে যার নাম বি দিয়ে শুরু হয়? না স্যার, সেটা তো আমি জানি না। ওনার বাড়ি কোথায়? স্যার, আপনি যেখান থেকে আসলেন না, তার পেছনে যে টিলাটা আছে তার উপরই ওনার বাড়ি। থ্যাংক ইউ। হ্যালো, সিআইডির লোকেরা এখানে এসেছিল। হ্যাঁ রজত, বটল কমপ্লিট? ইয়েস স্যার, হয়ে গেছে। ওয়ান্ডারফুল, ভেরি গুড। স্যার, এই বটলের একদিকে কোনো কোম্পানির লোগো আছে। হ্যাঁ, এটা কি? আর বটলের অন্যদিকে 50 এমবসড আছে। হ্যাঁ, 50 বছর মানে গোল্ডেন জুবলি সেলিব্রেশন। স্যার, হতে পারে স্পেশাল এডিশনের জন্য কোনো বিশেষ বোতল বানানো হয়েছিল। হ্যাঁ, হতে পারে। একটা কাজ করো, ইন্টারনেট থেকে খোঁজ করো এই লোগোটা কোন কোম্পানি তৈরি করেছে। স্যার, এটা ব্রাজিলের কোনো কোম্পানি। আর মদটাও ব্রাজিলেরই মনে হচ্ছে। কিন্তু এই বোতল আর তার ভেতরের চিঠিটা পাওয়া গেছে ইন্ডিয়াতে। আর মৃত্যু হয়েছে কোনো ভারতীয়র। খোঁজ নিতে হবে এটা কোন ভারতীয় কোম্পানি যারা ব্রাজিল থেকে এই কোম্পানিতে এনে মদের বিজনেস করে, ইম্পোর্ট করে। বাড়ির অবস্থা তো দেখছি খুবই খারাপ। দেখে মনে হচ্ছে এখানে বছরের পর বছর কেউ থাকে না। হ্যাঁ স্যার, আর ওখানে বাড়ির গেটটাও ভাঙা ছিল। আর এই দেখুন, এখানে তালা লাগানো, তাও আবার জং ধরে গেছে। স্যার, কোনো বুদ্ধু লোক ছাড়া এরকম এত দামের একটা প্রপার্টিকে ফেলে রেখে দেয় না কেউ। নয়তো এটাকে রেন্টে দিয়ে দিত, অথবা বেচে দিত, নয়তো হোটেল বানাতো। কি করছো? দেখে তো ভালোই মনে হচ্ছে। কুমার বাবুর বাড়িতে কি করে এলে? কাকে জিজ্ঞাসা করে দরজা ডিঙিয়ে এলে? দেখুন, আপনি ভুল বুঝছেন। আসলে আমরা তো আত্মীয়। আমরা কুমারবাবুর আত্মীয়। বাইরে থাকি তো আমরা, আমেরিকাতে। অনেক বছর এখানে এসেছি তো, তাই ভাবলাম দেখা করে নি। কিন্তু এখানে তো সবকিছু বন্ধ পড়ে আছে। আর কুমার আঙ্কেল ফোনটাও তুলছেন না। নাম্বার টাম্বার কি বদলে গেছে নাকি? জমিদারের বাড়িতে অতিথি হয়ে অনেকেই আসে, কিন্তু কিন্তু আপনাদের আগে কোনোদিন তো দেখিনি। আমরা দূর 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 সম্পর্কের আত্মীয়। আসলে ব্যাপারটা হলো, অনেকদিন এখানে আসেনি তো, তাই আপনি দেখেননি হয়তো। আপনি এদের প্রতিবেশী? আগে হ্যাঁ, আমি এখানেই থাকি। কুমার বাবুর সঙ্গে তো পরিবারের মতো সম্পর্ক। এই প্রাসাদটা গুন্ডাদের আখড়া না হয়ে যায়, সেই জন্য নজর রাখি। গুন্ডাদের আড্ডা? কেন, কুমার আঙ্কেলদের এখানে কেউ থাকে না নাকি? এখানে সব উলট পালট হয়ে গেছে। এখন কুমার বাবুর পরিবার এখানে থাকে না, মুম্বাইতে থাকে। কবে থেকে? 2005 থেকে। কেন, মানে এমন কি হয়ে গেল যে বাড়ি ছেড়ে দিয়ে মুম্বাই চলে গেল? ওনার ওই বড় ছেলে আছে না, বিক্রম। বিক্রম কি করেছে? ওই বিষয় সম্পত্তি নিয়ে ঝগড়া, কোনো আত্মীয়কে ছুরি মেরে দিয়েছে। এই বিক্রমও না, মানে বেচারা কুমার আঙ্কেল, শুনেও খারাপ লাগছে। তাহলে কেস টেস হয়ে গেছে নিশ্চয়ই, পুলিশ কেস? না না, তেমন কিছু হয়নি। কুমার বাবু সব কিছু চাপা দিয়ে দিয়েছেন আর রাতারাতি বাড়ি ছেড়ে চলে গেছেন। সেদিন থেকে এখানে আর কেউ আসে না। ওনার একজন ছেলে ছিল না, মানে কে? বলবীর? বলবীর। এই বলবীরও কি মুম্বাই চলে গেছে নাকি? ও একলা এখানে কি করে থাকবে? বাবা মার সঙ্গে চলে গেছে। তোমরা এত দূর থেকে এলে কোনো লাভ হলো না। আমায়ও মন্দিরে যেতে হবে। তোমরা এখন এসো। নমস্কার। 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 চলো, কমসে কম এটা তো জানা গেল যে মরার সময় যে চিঠিটা লিখেছিল তার নাম হলো বলবীর। স্যার, নামটা তো জানতে পারলাম, কিন্তু এটা কি করে জানবো যে ওকে গুলি কে মারলো? হতে পারে তার রহস্য
এই পরিত্যক্ত বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে। চেক করো যদি কোনো কাজের জিনিস পাওয়া যায়। কিচ্ছু পেলাম না স্যার। স্যার। হ্যাঁ শচীন, স্যার এই দেখুন, বম্বের কিছু নাম্বার, রিয়েল এস্টেট এজেন্সি। রাতারাতি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তাহলে মুম্বাইতে নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। হ্যাঁ স্যার, আর এরা খুব বড় লোক, মানে ভাড়া বাড়িতে তো আর থাকবে না, কোথাও না কোথাও ফ্ল্যাট কিনে থাকবে বা বাংলো কিনে থাকবে। ওখানে ফ্ল্যাট কিনেছে না বাংলো, সেটা তো রিয়েল এস্টেট এজেন্টই আমাদের বলবে। বিনীত, স্যার, এই যে বাইরে যে মহিলাটা দাঁড়িয়ে ছিল রজনী, ওকে দিয়ে এই বাড়ির সব লোকের স্কেচ বানিয়ে নাও। ইয়েস স্যার। স্যার, এই মদটা ইন্ডিয়াতে শুধুমাত্র 3টে কোম্পানি ইম্পোর্ট করে, এর মধ্যে সবথেকে বড় ইম্পোর্টার আমি। আর এটাতে যে 50-এর মার্ক আছে, এটা কি? ব্রাজিলের এই কোম্পানি যখন 50 বছর পূর্ণ করলো, ওরা তখন একটা স্পেশাল কনসাইনমেন্ট করেছিল, লিমিটেড এডিশন। লিমিটেড এডিশন? হ্যাঁ স্যার, স্পেশাল এডিশন। তো এই লিমিটেড এডিশন মদের ইম্পোর্ট করবার কন্ট্রাক্ট কি এই 3টে ইম্পোর্টারই পেয়েছিল? নো স্যার, শুধু আমার কোম্পানি পেয়েছিল। অক্টোবর 2007-এর এটা স্পেশাল ব্যাচ ছিল। অক্টোবর 2007-এর লিমিটেড এডিশন। আমার মনে হয় এই বলবীরকে মার্ডার ওই সময়েই করা হয়েছিল। মিস্টার উত্তম, আমাদের মনে হয় যে বলবীরকে মার্ডারটা কোনো জাহাজে হয়েছিল। আর যেহেতু আপনি এই মদটা ইম্পোর্ট করেন, তো আপনি এটার এক্সপোর্টও করেন নিশ্চয়ই। 2007-এর রেকর্ড চেক করে আমাদের বলতে পারবেন কি যে আপনি 2007-এ এই মদ কাকে কাকে সাপ্লাই দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বলছি। প্লিজ। পেয়েছি স্যার। অক্টোবর 2007-এ এই মদ 2টো ক্রুজ শিপে সাপ্লাই করা হয়েছিল, একটা জেডিও আর একটা ডিএল ক্রুজ লাইফ। জেডিওতে এই কনসাইনমেন্টটা সময় মতো পৌঁছয়নি স্যার, এই জন্য কনসাইনমেন্ট না নিয়েই ওটা রওনা হয়ে গেছিল। অন্য শিপে অক্টোবর 2007-এ এই মদটা ডিএল ক্রুজ শিপে 60 বটলের কনসাইনমেন্ট গিয়েছিল। থ্যাংক ইউ উত্তম বাবু, থ্যাংকস এ লট। ওকে বাই। চলি। আরে নয়ন সুখ, আরে তাড়াতাড়ি কর, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়েও আজ অব্দি কোনো সুখ দিসনি, তাড়াতাড়ি কর। এভাবে কেন বলছেন স্যার? এখনো তো সিআইডি এলো না। আমার তো হাত পা সব ঠান্ডা হয়ে গেল। আপনার সাথে সাথে আমাকে ওনার ভেতরে ঢুকিয়ে দেন। আরে মুখ বন্ধ রাখ, মুখ বন্ধ রাখ, খোঁজ তাড়াতাড়ি। প্রতাপ। হ্যাঁ স্যার। সিআইডি স্যার, আমি তো ওনাকে খালি বাড়ি দিয়েছিলাম, আর আমি কিছু জানি না স্যার। না, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি কুমার পরিবারের সম্পর্কে কিছু আলাদা জানেন বলুন। হ্যাঁ স্যার, কয়েকটা কথা তো আছে। এই পার্টি ছাড়া আজ অব্দি কেউ ফুল পেমেন্ট দিয়ে প্রপার্টি কেনেনি। পুরো পেমেন্ট ক্যাশে? হ্যাঁ ম্যাডাম, খুব বড় লোক, কিন্তু টাকার জন্য ঝগড়া করতো, ওই জন্য কেউ সঙ্গে থাকতে চাইতো না। আমাকে বললো যে 3টে বাড়ি নেবে, তাও আবার ক্যাশ পেমেন্ট, ব্ল্যাক মানি। ভাবুন ওর কাছে তাহলে কত হোয়াইট মানি আছে। 3টে বাড়ি বিক্রি করেছেন আপনি, আর তাও ব্ল্যাক মানিতে? সরি স্যার, কিন্তু আমি কি করব, কিছু পার্টিতে এরকমই হয় স্যার। এটা কত বছর পুরনো কথা? এই জুন 2005-এর ম্যাডাম। জুন 2005, মানে 13 বছরের পুরনো? হ্যাঁ ম্যাডাম। তাও এরকম স্পেশাল ক্লায়েন্টের চেহারা তো নিশ্চয়ই মনে থাকবে। হ্যাঁ ম্যাডাম, মনে আছে তো। স্যার, ফাইলটা পেয়ে গেছি। এই দেখুন, এই দেখুন, এই যে ওনার পাসপোর্ট সাইজ ফটো আছে, আর ওনার সিগনেচারও আছে পেপারে। এর মানে আমরা সঠিক রাস্তাতেই আছি। আচ্ছা, আপনি বললেন যে 3টে বাড়ি বিক্রি করেছেন। হ্যাঁ স্যার। স্যার, একটা তো ওনার বাবা নিয়েছিলেন মিস্টার কুমার, আর দ্বিতীয়টা ওনার বড় ছেলে মিস্টার বিক্রম, আর তৃতীয়টা ওনার মেজলে অভিমন্যু নিয়েছে।
আর ওনার সব থেকে ছোট ছেলে বলবীর, ও কোনো বাড়ি কেনেনি? হ্যাঁ না স্যার, ওর কাছে পয়সা ছিল না, এই জন্য ও বাড়ি নেয়নি, ওর বাবার সঙ্গেই থাকে। থ্যাংক ইউ। স্যার বলবীরের কাছে অতটা টাকা ছিল না যে ও কোনো বাড়ি কিনতে পারে বা ভাড়া নিতে পারে। তাহলে ওকে মেরে ওর দাদাদের কি লাভ হতে পারে? এর উত্তর তো ওই দুই ভাই দিতে পারবে পুরবী। কিন্তু স্যার জিজ্ঞেস করবো কিভাবে? 13 বছর হয়ে গেছে বিষয়টার, না জানি কোথায় আছে। ওনারা মুম্বাই মহানগরীতে বাড়ি কিনেছিলেন, আর একবার যে মুম্বাইয়ে থেকে যায় সে অন্য কোথাও সহজে যায় না। এই অ্যাড্রেসে গিয়ে দেখি, হয়তো সে আজও এই শহরেই আছে। ডিএল ক্রুজ লাইনার আমাদের কোম্পানির ক্রুজ লাইনার ছিল। ছিল? হ্যাঁ স্যার, জাহাজটা পুরনো হয়ে গিয়েছিল, এই জন্য 2009 সালে শিপ ব্রেকিং এর জন্য তাকে ইয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর আপনারা যে ব্যাপারের জন্য জানতে চাইছেন সেটা 3 অক্টোবর 2007 হয়েছিল। স্যার আপনি বিশ্বাস করুন, ওই শিপের মধ্যে কোনো মার্ডার হয়নি। আপনি আমাদেরকে বিশ্বাস করুন, আপনার ওই শিপে একটা লোককে মার্ডার করা হয়েছিল। আমি এখানে 9 বছর ধরে কাজ করছি, আর আমার জাহাজে কেউ খুন হয়ে গেল আর আমি জানতে পারলাম না, এটা হতে পারে না। 3 অক্টোবর 2007 ওই জাহাজে যতগুলো স্টাফ ছিল তাদের নাম মনে আছে তো আপনার? ডাকুন দেখে ওদের, কুইক। আগে স্যার। সুরেশ, তুমি আর রাহুল আমার কেবিনে এসো। প্যাসেঞ্জারের লিস্টও চাই আমাদের। আগে স্যার। বলবীর কুমারের নাম লিস্টে আছে? হ্যাঁ স্যার, কিন্তু সেটা... হ্যাঁ স্যার। স্যার এ হলো রাহুল আর ও সুরেশ। 3 অক্টোবর 2007 ডিএল ক্রুজে এরা দুজনেই ছিল। ইয়ে স্যার, ওই জাহাজে সফরকালীন সময় আমরা ওটাতেই ছিলাম, কিন্তু কি প্রবলেম হয়েছে স্যার? প্রবলেমটা কি সেটা আমি বলবো আপনাদের। ওই জাহাজটাতে বলবীর বলে একটা লোককে খুন করা হয়েছিল। খুন? কিন্তু আমরা তো ওখানে কোনো লাশ পাইনি স্যার। ধরে নিলাম আপনারা কোনো লাশ পাননি, কিন্তু একটা কথা তো পরিষ্কার যে আপনার শিপ থেকে একজন প্যাসেঞ্জার গায়েব হয়েছিল। হ্যাঁ স্যার, একজন প্যাসেঞ্জার তো উধাও হয়েছিল। তো তোমরা ওই লোকটাকে খোঁজার কোনো চেষ্টা করোনি? হ্যাঁ স্যার, গোটা শিপে আমরা খোঁজ করেছিলাম, কিন্তু প্যাসেঞ্জারকে আমরা পাইনি। আমরা ভেবেছিলাম উনি হয়তো ভুল করে সমুদ্রে পড়ে গেছেন, আর ওনার ফ্যামিলির লোকেরা ওনার ব্যাপারে কোনো এনকোয়ারি করেনি, তাই... প্যাসেঞ্জার লিস্ট চেক করো, বলবীরের কোনো দাদা বা কোনো আত্মীয় ওই জাহাজে ছিল কিনা। না স্যার, উনি একলা ছিলেন। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে বলবীরের দাদা নকল নাম নিয়ে আর ফলস আইডেন্টিটি নিয়ে সফর করছিল। আমাকে এখানে ডাকবার উদ্দেশ্য কি? এখানে হচ্ছেটা কি? বলবীরের মৃত্যুর কথা আপনারা কি করে জানলেন? আপনারা এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারেন যেটা বলবীরই ছিল? আপনাদের কি বললো? এই চিঠি বলবীর আপনাকে নিজে বলেছে যে ও মারা গেছে? আগে হ্যাঁ। কিন্তু কি করে? আমি বলেছি না এই চিঠিতে, যেমন বলবীর তার নিজের মৃত্যুর কথা নিজে লিখেছিল যখন 3 অক্টোবর 2007 রিয়েল ইন্ডিয়ান জাহাজে তখন সফর করছিলেন। বলবীর লিখেছে যে আমার দাদাই আমার ওপরে গুলি চালিয়েছে, তাদের শাস্তি দেবেন। আমার বিশ্বাস ভেঙেছে, ওদের দেখা পাওয়ার জন্য আমি এখানে অনেক দূর নিজের শহর জয়ের মানে হলো জন্তুয়ারি, যেখান থেকে আপনাদের পরিবারের ব্যাপারে আমরা সব জানতে পারি। বলবীর 2007-এ মারা গিয়েছে? আমরা তো জানতাম না। ওর মৃত্যুর খবর যখন আমরা জানি না, তাহলে আমরা কি করে মারতে পারি ওকে? এটা তো বলবীরই লিখেছে, তাই না? যে তার দাদা ওর উপরে গুলি চালিয়েছে, আর ওর দাদা কে? আপনারা দুজন, মিস্টার বিক্রম আর অভিমন্যু। ডাইং ডিক্লারেশন, একটা মরণাপন্ন ব্যক্তির শেষ বয়ান, আইনের চোখে গুরুত্বপূর্ণ। স্যার, ও আমাকে কেন দোষী করলো যখন 3 অক্টোবর 2007-এ রিয়েল ইন্ডিয়া শিপে আমি ছিলামই না? আপনি চাইলে প্যাসেঞ্জার লিস্টটাকে চেক করতে পারেন। সেপ্টেম্বর 2007-এর পর আমরা বলবীরের সঙ্গে দেখাই করিনি। আর একটা কথা, এই কথার কি সত্যতা আছে যে এই চিঠিটা বলবীরই লিখেছে? স্যার, কেউ আমাদের সঙ্গে ঠাট্টা করেছে স্যার। আমি মানছি যে এনার বলবীরের সঙ্গে খুব একটা বনে না, কিন্তু তার মানে তো এই নয় যে আমার স্বামী আর দেওর এত নিচে নামতে পারেন। তাহলে এত বছর পরে আপনারা এটা জানতে কেন চান যে বলবীর কোথায়? ওদের তো ভাই ছিল না?
স্যার বলবীরের সাথে আমাদের টাকা পয়সা আর ওই প্রাসাদটাকে নিয়ে ঝামেলা চলছিল। এটা নিয়ে ও আমাদের উপর রেগে ছিল। আর বাবা মা মারা যাবার পর তো ও আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায়নি। একটা কথা আপনারা মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের এই তদন্ত শেষ হচ্ছে আপনাদের মধ্যে কেউ এই শহর ছেড়ে বাইরে যাবেন না, বুঝেছেন? যেতে পারেন আপনারা। স্যার, হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যারা যাচ্ছিল সবার ডিটেল পেয়ে গেছি। বাকি সবার ব্যাপারটা তো জেনে গেছি, কিন্তু প্রত্যুষা নামের একটা মেয়ে আছে যে অন্য নামে ট্রাভেল করছিল। আর তাছাড়া যে অ্যাড্রেসটাও দিয়েছিল সেটাও ভুল। প্রত্যুষা হতে পারে এই মেয়েটি দাদার সাথে যোগ দিয়েছিল ওই খুনে, আর এই দাদা ছদ্মনাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু স্যার প্যাসেঞ্জার লিস্টে আর বাকি যাত্রীদের নাম আর নাম্বার ম্যাচ করছে। তার মানে বলবীরের দুই দাদাই সত্যি বলছিল? হ্যাঁ, বলবীরের দুই দাদা সত্যিই বলছে। আচ্ছা, কি হলো স্যার? রজত, বলবীরের দাদা বিক্রম আর অভিমন্যু আমাদের বলেছে যে সেপ্টেম্বর 2007-এর পরে ওরা দুজনে বলবীরকে দেখেইনি, আর বলবীরের মৃত্যু হয়েছে অক্টোবরের 2007-এ। তার মানে হলো এক মাসে, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝখানে জন্তুয়ারিতেই ছিল। জন্তুয়ারিতে। কিন্তু স্যার জন্তুয়ারির বাড়িতে যে ভদ্রমহিলা ছিলেন তিনি তো বলেছিলেন যে বলবীর এখানে কখনো আসেইনি। তাহলে কি ওই ভদ্রমহিলা মিথ্যে বলছেন? হতে পারে বলবীর জন্তুয়ারিতে যায়নি, জন্তুয়ারি না গিয়ে হয়তো কোনো অন্য জায়গায় ছিল। কিন্তু স্যার ও এমন কেন করবে? কারণ বলবীর জন্তুয়ারির ওই বাড়িটা নিজের নামে করতে চেয়েছিল, আর এই কথা দাদাদের কাছে গোপন রাখতে চেয়েছিল। কিন্তু স্যার, এই বলবীর জন্তুবাড়িতে কোথায় ছিল? সেটা তো আমরা খুঁজে বের করবই সচিন, খুঁজে আমরা বের করবই। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে এই বলবীর জন্তুয়ারিতে কোন উকিলের সঙ্গে দেখা করেছিল। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছেন আপনারা? ওই সঞ্জীব বাবুর সঙ্গে দেখা করব। আপনারা কারা? সিআইডি মুম্বাই। সিআইডি? আপনাদের সঙ্গে তো দেখা করতে গেলেন। কি? কিন্তু আমরা তো ওনাকে বলেছিলাম ওনার বাড়িতে আসছি আমরা দেখা করতে। জানি না স্যার। কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে কোথায় গেছেন কিছু বলে গেছেন? মল রোডে গেছেন তো। মল রোড? মল রোডে কেন? 15 মিনিট আগে একটা লোক এসেছিল, বললো মল রোডে নাকি সিআইডি অপেক্ষা করছে, আর স্যার তো ওনার সাথে চলে গেলেন। একটা বুদ্ধিমান মানুষ অন্যের কথা কি করে এভাবে বিশ্বাস করে? তুমি কি ওই লোকটাকে আগে কখনো দেখেছো? আসলে স্যার ওকে আমি এখানে অনেকবার দেখেছি। কেমন দেখতে, কেমন ছিল লোক? স্যার একটু কালো মতো, 5.5 মতো লম্বা হবে, আর নানা রঙের টুপি পরে এসেছিল, আর মুখে পান চিবোচ্ছিল। স্যার, আমরা লোকটাকে মনে হচ্ছে আগে দেখেছি। এটা সেই, ওনারা কিভাবে গেলেন? ওই যে লোকটা এসেছিল না, ওনারই গাড়িতে চলে গেলেন। কোন গাড়ি, কি রঙের গাড়ি? সাদা রঙের গাড়ি ছিল স্যার। সঞ্জীবের প্রাণের ঝুঁকি আছে, কুইক চলো। রঙের টুপি পরেছিল, ওই যে সিমলার লোকেরা যেমন পরে ওই রকম। সাদা ভ্যান, দেখেছেন? দেখেননি? দেখুন, আপনি এরকম কোনো লোককে দেখেছেন যার গায়ের রং শ্যামলা, উচ্চতা 5-5.5 ফুট মতন, মাথায় নানা রঙের টুপি পরে যাতে সুতোর কাজ করা, শ্যামলা রং, সবসময় পান চিবোয় আর মার্কেটেই ঘুরে বেড়ায়, আর হয়তো ওর কাছে সাদা রঙের গাড়ি আছে। হয়তো আপনি মাঙ্গুর কথা বলছেন। মাঙ্গু? হ্যাঁ হ্যাঁ, ওই 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 1 নম্বরের বদমাস ছেলে ও। মল রোডে সারাক্ষণ আড্ডা দিয়ে পড়ে থাকে। আপনি ওকে দেখেছেন কিছুক্ষণ আগে? এখন হ্যাঁ, ও এক্ষুনি ওর গাড়ি নিয়ে গেল ওই দিকে। থ্যাংক ইউ। হুম। স্যার, স্যার, ওই ভদ্রমহিলা ওই লোকটাকে দেখেছেন, ওর নাম মঙ্গু, আর ওই ওপর দিকে গেছে। চলো।
এবার তুই কাঁদবি আর আমি হাসবো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি তোমার কি করেছি? কিসের জন্য ছাড়বো তোকে? আরে চল, কিসের জন্য ছাড়বো তোকে? কিসের জন্য ছাড়বো? উকিল বাবু, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি তোমার কি করেছি বলো, আমায় যেতে দাও। কি বলবো উকিল বাবু, যদি আপনি বেঁচে থাকেন তাহলে বলবীরের ব্যাপারে সিআইডি সব জেনে যাবে। এখন বলবীরের ঘটনা লুকানোর জন্য আমি মোটা টাকা নিয়েছিলাম। আরে কি বলবো উকিল বাবু, আপনার তো মুখটা বন্ধই হয় না উকিল বাবু। আপনাকে তো মরতেই হবে, বুঝলেন? তুমি আমাকে মারছো কেন? দেখো আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে বাঁচাও। অনেক ঝামেলা পাকিয়েছিস মাঙ্গু, তোর জায়গা এই পৃথিবীতে আর নেই, বুঝেছিস? তোর জায়গায় তোকে পাঠাচ্ছি। যা কিছু বলবি সত্যি বলবি, না হলে না 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 না, সাহেব আমি তো শুধু ইনফরমেশনটা দিয়ে আর টাকা পেয়ে যাই সাহেব। কমিশনারের ছেলে বলবীরের ব্যাপারে যদি কেউ জিজ্ঞেস করে সাহেব, আমি শুধু একটা ফোন করে দিই তাকে। কাকে বলতে সেই কথা? একজন মহিলা আছে, কিন্তু আমি তাকে দেখিনি সাহেব। মহিলা? শোনো সঞ্জীব। হ্যাঁ স্যার। তোমার কথা মতো বলবীরের ঝগড়া ওর ভাইদের সঙ্গে ছিল। হ্যাঁ স্যার, পারিবারিক বাড়ি নিয়ে ভাইদের মধ্যে খুব ঝগড়া হচ্ছিল। তাহলে বলবীর আপনার কাছে আসলো কেন? বলবীরের বাবা মা মারা যাবার পর ওর ভাইদের না বলে মুম্বাই চলে যায় পারিবারিক সম্পত্তির উপর নিজের দখল নিতে। ও জানতো ওর ভাইরা ওকে সহজে মেনে নেবে না আর ওর পেপারকে কোর্টে চ্যালেঞ্জ করবে। কিন্তু এই মহিলাটি কে, বলবীর কখনো বলেছিল? না স্যার। স্যার বলবীর হঠাৎ এখান থেকে পালিয়ে মুম্বাই কেন চলে গেল? হ্যাঁ, ও যদি বাড়ির ভাগ নিতেই আসে তাহলে এখান থেকে পালালো কেন? ও হ্যাঁ স্যার, যাওয়ার আগে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কত দেরি করলে বলো তো? তুমি জানো আমাকে কোর্টে যেতে হবে। এখন আর সেটার কোনো দরকার নেই অ্যাডভোকেট বাবু। কেন? বাড়ি চাই না তোমার? না, বাড়ি তো আমার চাই, আর বাড়িটা আমিই পাবো। তুমিই পাবে? হ্যাঁ, কে জানে কি করে আমার দাদারা জানতে পেরে গেছে যে আমি এখানে এসেছি। আজ সকালেই আমার দাদা আমাকে ফোন করেছিল, আমাকে মুম্বাইতে ডাকছে আর বলল যে বাড়িটা আমাকে দিয়ে দেওয়া হবে। উনি কিচ্ছু জান না। বলবীর বলেছিল যে দাদার বাড়ি থেকে ফোন এসেছে। হ্যাঁ। কে ফোন করেছিল বলেছে? না স্যার, আমাকে বলেনি। এই কেসটা তো আবার গুলিয়ে গেল। কার ফোন এসেছিল সেটা তো আমরা জানি না। আর বলবীর এখান থেকে সোজা জাহাজে যায়, কিন্তু ওর ভাই তো কখনো জাহাজে যায়নি। বলবীর কিন্তু চিঠিতে এটাই লিখেছিল, ওর দাদা ওকে গুলি করেছে। এটা কি করে হতে পারে? সে জাহাজে ওই লেডি প্যাসেঞ্জারও ছিল যে নকল নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর ওর কেবিনটা ঠিক বলবীরের কেবিনের সামনেই ছিল। প্রত্যুষা, ওর নাম ছিল প্রত্যুষা। হ্যাঁ স্যার, হতে পারে যে ওই মহিলাই বলবীরকে ভুলিয়ে ভালিয়ে ওই জাহাজে নিয়ে এসেছিল। কিন্তু স্যার ওই মহিলাকে আমরা খুঁজবো কি করে? হ্যাঁ বলুন। হ্যালো ম্যাডাম, আমি ডিএল ক্রুজের ম্যানেজার। সরি এত রাত্রে আপনাকে ডিস্টার্ব করলাম। ইটস ওকে। আমি একটা জরুরি খবর নিয়ে এসেছি। খবর? কিরকম খবর? আমাদের জাহাজ ডিএল ক্রুজে মিস প্রত্যুষা 3 অক্টোবর 2007 ট্রাভেল করেছিলেন এক্সিকিউটিভ ক্লাসে। সেখানকার একটা লাকি ড্রতে উনি ফ্রি গিফট কুপন পেয়েছিলেন আমাদের নতুন ক্রুজে ইউরোপের জন্য। তো আমি কি মিস প্রত্যুষাকে ফ্রি গিফট কুপনটা হাতে হাতে দিতে পারি? প্রত্যুষা? কে প্রত্যুষা? আমাদের বাড়িতে এই নামের কোনো মেয়ে থাকে না। আপনি নিশ্চয়ই ভুল ঠিকানায় এসেছেন। মিস প্রত্যুষা 91 পকেটে, সাতারা কলোনি, 7 বাংলোজ, আন্ধ্রি ওয়েস্ট, মুম্বাই। একদম ঠিক অ্যাড্রেসে এসেছি স্যার। কিন্তু আপনারা শোনেননি, এখানে প্রত্যুষা নামের কেউ থাকে না। আর তাছাড়া এ আবার কেমন শিপিং কোম্পানি যে নিজের ম্যানেজারকে এত রাতে কারুর বাড়িতে পাঠায় ফ্রি গিফট কুপন দেওয়ার জন্য? যান, বেরোন এখান থেকে। মায়া,
দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অ্যাড্রেস ঠিকই আছে, কিন্তু 3 অক্টোবর 2007-এ আমাদের ঘর থেকে ডিএল ক্রুজে কেউ যায়নি। আর এই প্রত্যুষা নামটা কিন্তু আমরা প্রথমবার শুনছি। তাহলে কি আমরা মিথ্যে বলছি? আমরা পাওয়াই থেকে এতটা দূরে আপনাকে ফ্রি টিপ দিতে এসেছি। আমাদের কাছে ইনফরমেশন একদম সত্যি। আমাদের কাছে সমস্ত প্যাসেঞ্জারদের লিস্ট আছে, এই দেখুন। আরে আপনারা তো সেই থেকে আমাদের পিছনেই পড়ে গেছেন। বললাম তো এই নামে কোনো মেয়ে আমাদের বাড়িতে নেই। আর আমাদের কোনো গিফট টিপ চাই না, প্লিজ চলে যান এখান থেকে। আপনারা এবার এখান থেকে যাবেন না পুলিশকে ডাকবো? এই পুলিশকে ডাকার হুমকি কাকে দিচ্ছেন আপনি? পুলিশকে তো এবার আমরা ডাকবো। কি? এই ষড়যন্ত্র আপনারা করেছেন। ভুল নাম আর নিজেদের আইডেন্টিটি জমা করে আপনারাই আইন ভেঙেছেন। কি? আমরা আইন ভেঙেছি? আমরা মিথ্যে পেপার জমা দিয়েছি? কি করে প্রমাণ করবেন আপনারা? কি প্রমাণ আছে আপনাদের কাছে? ফটোগ্রাফস আছে। কিসের ছবি? সেই ফটো যেটা গালা নাইটে শিপের মধ্যে নেওয়া হয়েছিল। শিপের ক্যাপ্টেন সমস্ত প্যাসেঞ্জারদের নিজের স্মৃতির জন্য আলাদা আলাদা ছবি তুলেছিলেন। আরে বন্ধ করুন এইসব বকবক। না আমি এখানকার অ্যাড্রেস দিয়েছি, আর না শিপে ওরকম কোনো গালা নাইট হয়েছে যেখানে আমার ছবি তোলা হয়েছে। হ্যাঁ, কোথা থেকে দেখাবেন আপনি ছবি? হ্যাঁ, মায়া, কি বললে তুমি? তুমি কি করে জানলে যে ওই দিন ক্রুজে কোনো গালা নাইট হয়নি? প্রত্যুষা কোনো ছবি তোলেনি? কেননা উনিও ওই শিপেই ছিলেন। ঠিক কিনা মায়া, নাকি প্রত্যুষা বলবো? হ্যাঁ, কেন কেন মেরেছো বলবীরকে? তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। তুমি তো নিজের ভাগ নিয়ে সমস্ত সম্পত্তি জুয়ায় হেরে গেলে। বিজনেসেও এত লস হচ্ছিল। এনার বিজনেস তো যে কোনো দিন বন্ধ হয়ে যেত, জিজ্ঞাসা করুন এনাকে। আমরা জয়ন্তী আর অভিমন্যুর মতো সুখী ছিলাম না। অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। প্রাসাদ বেচে যা টাকা পাওয়া যেত তাতে সব দেনা শোধ হয়ে যেত। কিন্তু ওই বলবীর প্রাসাদে কবজা করে বসেছিল। আর ইনিও ঠিক করে রেখেছিলেন যে আমরা প্রাসাদ থেকে কোনো টাকা নেব না, সব কিছু বলবীরকে দিয়ে দেবেন। কিন্তু আমি সেটা চাইনি। সেই জন্য আপনি বলবীরের উপরে নজর রাখতে শুরু করলেন। হ্যাঁ, যেদিন আমি জানতে পারলাম যে ও জানতো বাড়ি পৌঁছে গেছে আমাদের প্রাসাদকে কবজা করার জন্য, তখন আমাকে পদক্ষেপ নিতে হয়। তখন বিক্রমও কাজের জন্য সিঙ্গাপুরে ছিল। আর তারপরে তুমি এই ষড়যন্ত্র করার পুরো সময় পেয়ে গেছিলে। হ্যাঁ, আমি সুযোগের সদ্ব্যবহার করে ওকে ফোন করি আর ওকে বলি যে ওর দাদা ওকে এনওসি দিতে রাজি। কিন্তু তোমরা দুজনে শিপে কি করে পৌঁছলে? আমি ওকে বলি যে আমাদের পরিবারের ভেদাভেদ যখন মিটে গেছে তখন গোটা পরিবার একসাথে ক্রুজে সেলিব্রেট করলে কেমন হয়। আর আমি ওর কাছে প্রতিজ্ঞাও করি যে ওখানে আমি ওকে এনওসি পেপারস দিয়ে দেব। বৌদি, তুমি বলেছিলে তো সব সমস্যা মিটে গেছে, তাহলে এই কথাটা দাদার থেকে কেন লুকোনো হয়েছিল? আরে আমি ওকে সারপ্রাইজ দিতে এসেছি। তাড়াতাড়ি করো, ওরা দুজন ডেকে পৌঁছে গেছে। কাম অন। আচ্ছা, ওই এনওসি পেপার? সেটা আমার সঙ্গে আছে, দুই ভাইয়ের সামনে দেব, হবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। চলো। 1 মিনিট, আমি আমার ডকুমেন্টস গুলো নিচ্ছি। আরে, এটা তুমি কি করছো বৌদি? বলবীর বোকা ছিল না তো, ও জানতো শুধু বিক্রমের এনওসিতে কিছু হবে না। সেই জন্য আমি অভিমন্যুর নামটাও জড়িয়েছিলাম। এনওসি আর নিজের দাদার সঙ্গে দেখা করার খুশিতে বলবীর তোমার ফাঁদে পা দিল, আর তুমি ওকে শেষ করে দিলে। কিন্তু বলবীর তো চিঠিতে লিখেছিল যে ওকে ওর দাদা মেরেছে। গুলি করার সময় আমি ওকে বলেছিলাম যে ওর দাদারা ওকে ঘেন্না করে, ও আমাদের রাস্তার কাঁটা, আমরা চাই না ও বেঁচে থাকুক। এটা ভাবো যে এই গুলিটা আমি না, তোমার দাদা চালাচ্ছে। আর এ কথা শুনে বলবীর ভেঙে পড়ল। এ শোক সহ্য করতে পারেনি আর চিঠিতে এটাই লিখে দিল
যে ওর দাদাই ওকে গুলি করেছে। বলবীর মারা গেছে তো 5 বছর হয়ে গেছে, এখনো বাড়িটা তুমি নিজের নামে করনি কেন? সেসব এনার জন্য কতবার বলেছি যে ভুলে যাও বলবীরকে। যদিও প্রাসাদটা নিয়ে ইন্টারেস্টেড হতো তাহলেও সবকিছু ছেড়ে যেত না, কিন্তু ইনি মানতেন না। ও একদিন নিশ্চয়ই ফিরে আসবে, নিশ্চয়ই আসবে করতেন। কারণ বিক্রম তো জানতোই না যে বলবীর কোনোদিন আর ফিরে আসবে না। তুমি ওকে মেরে দিয়েছো, বৌদি মায়ের আর এক নাম। কিন্তু তুমি সেই সম্পর্কটাকে বদনাম করেছো, আর এই বাড়িটাকেও নষ্ট করেছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিসেস মায়া। I'm sorry.